বাসন্তী দেবীর পরিবারে নতুন বউ এসেছে। আজ বৌমার প্রথম রান্নার অনুষ্ঠান। রান্নাঘরে গিয়ে সে কি রান্না করবে না করবে ঠিক করতে পারে না। এমন সময় তার বড় যা মীরা সেখানে যায় আর বলে, রাধা, তুমি রান্না করবে না? আজকে তোমাকে অনেক কিছু রান্না করতে বলা হয়েছিল। হ্যাঁ, বলা তো হয়েছিল দিদি, কিন্তু আমি তো বুঝতেই পারছি না আমি কোথা থেকে শুরু করব। ওহ, তুমি তো আমাকে আগেই বলতে পারতে, আমি শাশুড়ি মাকে বলে তোমার জন্য রান্নার আইটেম করিয়ে দিতাম। দেখো, আমি তোমার হয়ে রান্না করে দিতে পারি, কিন্তু কি বলো তো, মা না জিনিসটাকে ঠিক পছন্দ করবেন না। যার অনুষ্ঠান নাকি তাকেই সবটা রান্না করতে হয়, এটাই আমাদের বাড়ির নিয়ম। ও, তাহলে তুমি আর কি বা করবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু মশলার জায়গাগুলো দেখিয়ে দাও, আমি একটু একটু করে রান্না বসাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে নাও। এখানে সব মশলা, এখানে সব সবজি, চাল ডাল, আর এই হলো তেল। আচ্ছা দিদি, সবই তো ঠিকঠাক পরিমাণে দেখতে পাচ্ছি, কিন্তু তেলের কি অবস্থা? এইটুকু তেল হলে রান্না হবে কি করে? এটুকু তেল দেখতে পাচ্ছ না এখানে কতটা তেল রাখা আছে? 2 কেজি তেল। আর শোনো, এই তেলে তো সারা পাড়া খেয়ে নেবে। তুমি তো মাত্র 4-5টা তরকারি করবে, তাতে আর কতটা তেল লাগবে? কিন্তু দিদি। ঠিক এমন সময় বাসন্তী দেবী তার বড় বৌমাকে ডাক দেন। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? একটু তাড়াতাড়ি এসো, দেখো তোমার ছেলে কি কাণ্ড করেছে। সারা বাড়িময় পাউডারের ডিব্বেটাকে নিয়ে ঘুরছে, চারিদিকে ছড়িয়ে ভর্তি করে ফেলেছে একেবারে। দিদি, মা মনে হয় তোমাকে ডাকছে। আর বলো না, ছেলেটা যা দুষ্টু হয়েছে না, 2 মিনিট শান্তিতে কথা বলতে দেবে না। আচ্ছা ঠিক আছে রাধা, তুমি রান্না করো, আমি গিয়ে দেখি কি কাণ্ড ঘটেছে। মীরা তার ছেলেকে দেখতে চলে যায়। এদিকে রাধা রান্না বান্না শুরু করে। আজকে আমি চিকেন চাপ, কড়াই চিকেন, বিরিয়ানি, মটর পনির, এত সবকিছু রান্না করব। প্রত্যেকটা খাবার তো তেলেতেই হয়, আর এরা কতটুকু তেল দিয়েছে, এইটুকু দিলে সব কাজ হবে কি করে? এইসব ভাবনা চিন্তা করে করে রাধা রান্না বান্না সেরে ফেলে। তারপর সে সবাইকে খেতে দেয়। খাবার দেখে শ্বশুরবাড়ির লোকেরা খুব উৎসাহিত হয় এবং ছোট ননদ শিউলি বলে, বৌদি, তুমি তো একেবারে রেস্টুরেন্টের মতো রান্না করেছো, দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। আমি তো একাই এসব খেয়ে নেব। শিউলি, তুমি সবসময় এরকমই কথা বলো। খাবার খাওয়ার আগে তোমার মনে হয় তুমি সব খেয়ে নেবে, কিন্তু খাওয়ার পরে তোমার এই সমস্যা আর ওই সমস্যা। একবার দেখো তো, এত তেল মশলা যুক্ত খাবার তুমি আদেও খেতে পারবে কিনা? বৌদি, কথাটা তুমি ভুল বলনি, আমি তো এটা লক্ষ্যই করিনি। ছোট বৌদি, তুমি রান্না করেছো ঠিকই, কিন্তু এত তেল দিয়েছো কেন? খাবার দেখে মনে হচ্ছে প্রত্যেকটা খাবার তেলের মধ্যে ভাসছে। বৌমা, বাড়ির খাবারে কেউ এত তেল দেয় নাকি? এইসব খাবার তো একদিন খেলেই মানুষ অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া আমাদের বাড়িতে শুরু থেকেই না আমরা কম তেল ব্যবহার করি, এত তেল খাওয়া আমাদের অভ্যেস নেই। তুমি এই বেলা যা করেছো, ও বেলা থেকে রান্নায় তেল কম দিবে কেমন? মা, আজ ছোট বৌদির ছুটি, এই তেল খাওয়ার পর আমি আর রাতে খেতে পারবো বলে মনে হচ্ছে না। রাতে বড় বৌদি তুমি হালকা করে কিছু করে দিও। সবার কথা শুনে রাধার একটু মন খারাপ হয়ে যায় এবং সে বলে, আপনারা সবাই তেলটাই দেখলেন, আমি যে এত পরিশ্রম করে আর এত মন দিয়ে সকাল থেকে আপনাদের সবার জন্য এত কিছু রান্না করলাম, তার কোনো দাম নেই? আরে বাবা, একটু খেয়ে দেখুন না, যদি ভালো না লাগে তখন বলবেন। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি মন খারাপ করো না। মা চলো, আমরা একটু খেয়েই নি। এই বলে সবাই রাধার হাতের তৈরি খাবার খায়। খাবারগুলো খেতে খুব টেস্টি ছিল, কিন্তু প্রত্যেকটা খাবারে এত পরিমাণ তেল হওয়ার কারণে সবাই সেটি ভালো করে খেতেই পারে না। এরপর সন্ধ্যাবেলা মীরা রান্না করতে রান্নাঘরে যায় এবং সেখানে গিয়ে সে তেলের শিশি খুঁজে পায় না। আরে বাবা, আমি তো সকালবেলায় 2 লিটার তেল রেখে গেলাম, তেলের শিশিগুলো গেল কোথায়? এক কাজ করি, রাধাকে জিজ্ঞাসা করি, মনে হয় ও নিশ্চয়ই কোথাও রেখেছে। এই বলে মীরা রাধাকে ডেকে বলে, রাধা, তেলের শিশিগুলো কোথায় গো? দেখো না, আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, আর তেলের শিশিটা খুঁজে পাচ্ছি না, একটু তাড়াতাড়ি দাও না, ওদিকে কড়া পুড়ে যাচ্ছে। তেলের শিশি? কোথায় তেলের শিশি পাবো? দিদি, ও বেলায় তুমি আমাকে ছোট ছোট 2টো তেলের শিশি দেখিয়ে দিয়েছিলে। আমি কতগুলো আইটেম রান্না করেছিলাম মনে আছে? ওইসব রান্না করতে করতে তেল সব শেষ হয়ে গেছে। শেষের দিকে তো তেল কম পড়ে গিয়েছিল, আমি কোনো রকমে কষ্ট করে ম্যানেজ করে নিয়েছি। রাধার কথা শুনে মীরা চোখ কপালে উঠে যায়। তুমি বলছোটা কি? মাত্র কয়েকটা রান্না করতে তুমি অত তেল শেষ করে ফেলেছো? তুমি জানো ওটা আমাদের 15 দিনের তেল, যেটা তুমি একদিনেই শেষ করেছো। দিদি, তুমিও না খুব মজা করতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন রান্না করো, আমি একটু মায়ের সঙ্গে কথা বলছি গো, আমাকে প্লিজ কিছুক্ষণ ডিস্টার্ব করো না। এই বলে রাধা সেখান থেকে চলে যায় এবং তার মায়ের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করে।
এদিকে মীরা সমস্যায় পড়ে যায়। কোন রকম ভাবে পাশের বাড়ি থেকে একটু তেল নিয়ে এসে সে রান্না করে ফেলে। এভাবেই প্রায় 1 সপ্তাহ কাটে এবং মীরার মা চন্দনা দেবী সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেন। খবর শুনে মীরা কান্নাকাটি শুরু করে। জানি না কিভাবে হাঁটা চলা করছিল, মা পা ভেঙে ফেলেছে। এবার কি করে কাজকর্ম করবে? বাড়িতে তো আর কেউ নেই যে মাকে একটু সাহায্য করবে। এই অবস্থায় বাবাকে কি খেতে দেবে? বৌমা, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? সব থেকে বড় কথা, তুমি থাকতে তাদের চিন্তা কিসের? তুমি তাদের একমাত্র মেয়ে, তোমাকে তো এই সময় তোমার বাবা মায়ের পাশে থাকতে হবে। তুমি এক কাজ করো, আজকেই তুমি ছেলেকে নিয়ে ওখানে চলে যাও। আমি বাবুকে ফোন করে বলে দেব তুমি ওখানে মাসখানেক থেকে সবকিছু সামলে দিয়ে তারপরে আসবে, কেমন? হ্যাঁ মা, আমাকে এরকমই কিছু করতে হবে। আমি কয়েক সপ্তাহ ওখানে থেকে আসি, মা যখন একটু সুস্থ হয়ে যাবে আমি ফিরে আসবো। এই বলে মীরা ব্যাগপত্র গুছিয়ে ছেলেকে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে সমস্ত কাজের দায়িত্ব, বিশেষ করে রান্নার দায়িত্ব রাধার ঘাড়ে এসে পড়ে। রাধা প্রত্যেক দিন রান্নাতে তার মনের ইচ্ছা মতো তেল মশলা দিয়ে রান্না করত। বাড়িতে সবাই তার হাতের রান্না খুব একটা পছন্দ না হলেও তাদের কাছে আর কোনো রকমের উপায় ছিল না। এদিকে বেশি বেশি তেল খেয়ে সবার শরীর খারাপ হতে থাকে। বৌমা, কাল সন্ধ্যা থেকে তোমার শ্বশুর মশাইয়ের না পেটটা খারাপ। তুমি রান্না একটু কম করে তেল ব্যবহার করো। দেখতে তো পাচ্ছো আমরা এত তেল মশলা খেতে পারি না। তুমি আমাদের কথা শুনছো না কেন বলো তো? মা, আপনি প্লিজ এভাবে বলবেন না। আমি আগে থেকে তো তেল ব্যবহার অনেক কমিয়েছি। দেখুন না, আজকে মাত্র এক কেজি তেলেতেই সমস্ত কিছু রান্না করেছি। এবার বলুন তো আমি আর কত কমাবো? বৌমা, 1 কেজি তেল যদি একদিন ব্যবহার করা হয় তাহলে মাসে কত তেল লাগবে তোমার কোনো আইডিয়া আছে? এত তেল খরচ করলে কত বেশি টাকা নষ্ট হচ্ছে বুঝতে পারছো? সব থেকে বড় কথা হলো এত পরিমাণে তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ঠিক না। দেখো না, বাড়িতে বুড়ো শ্বশুর শাশুড়ি, অসুস্থ ননদ, তাদের কথা অন্তত একটু চিন্তা করো। আমার মেয়েটার শুরু থেকেই পেটের সমস্যা। ও তেল ঝাল মশলা এসব সহ্যই হয় না ওর, তাও বাধ্য হয়ে কদিন থেকে এসব খাবার খাচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের হাসপাতালে ভর্তি হতে হবে। আচ্ছা মা, কে সুস্থ হবে কে অসুস্থ হবে সেসব কিছু কি আমার দায়? আপনি বলুন তো, আমি রান্না না করলে আপনারা রান্না করতে পারবেন? শিউলি সারাক্ষণ কলেজে ব্যস্ত থাকে, সকাল 6টার সময় বেরিয়ে যায়, আবার রাত 9টায় বাড়ি ফেরে। ও কখন রান্না করবে? আর আপনার নিজের এত রকমের সমস্যা, আপনি 10 মিনিটের বেশি দাঁড়াতেই পারেন না, তাহলে আপনি বা রান্না করবেন কি করে? বাড়িতে যখন কেউ কাজ করতে পারবে না তখন শুধু শুধু এত ফরমাস করে লাভ কি বলুন তো? আমি যখন সব করব তাহলে রান্নার ধরনটা তো আমার হিসেবেই হবে। আর সব থেকে বড় কথা হলো আমি আপনাদের জন্য ওই সাদা রোগীর তরকারি খেতে পারবো না, তাই আপনাদের সবাইকে আমার টেস্ট অনুযায়ী খাবার খেতে হবে। এভাবেই রাধা তার শাশুড়িকে উত্তর দেয়। এখানে বাসন্তী দেবীর আর কিছুই বলার থাকে না। দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং যেখানে সংসার 20,000 টাকায় চলে যেত, সেখানে এবারে রাধা তার স্বামীকে 30,000 টাকা দিতে বাধ্য করে। কয়েকদিন পর রাধা তার স্বামীকে বলে, শোনো না, বলছি একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসি না, আমার ভাইপোটার জন্মদিন, ওকে কিছু একটা উপহার দেব, আর বাড়িতে সবার জন্য কিছু না কিছু একটা নিয়ে যাব। এতদিন পরে যাচ্ছি, মা কত খুশি হয়ে যাবে বলো তো? রাধার কথা শুনে বীরেন যাওয়ার জন্য বারণ করে দেয়, কারণ মাসের শেষে 10,000 টাকা বাঁচার কথা ছিল, কিন্তু সেই টাকাটা সংসার খরচে লেগে যায়, যার ফলে তার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। এইসব বলে রাধার উপরে সে খুব চিৎকার চেঁচামেচি করে, কারণ পুরো ব্যাপারটা শুধুমাত্র বেশি পরিমাণে তেল খরচ করার জন্যই হয়েছে। আমি তরকারিতে বেশি তেল দিয়েছি বলে এখন কি আমার বাপের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে যাবে? এ তো দেখছি খুব বড় সমস্যায় পড়ে গেলাম। এর থেকে তো বেশি ভালো হতো যদি তরকারিতে তেলই না দিতাম। তেল কম বেশি হওয়ার ফলে যদি আমার বাইরে বেরোনো বন্ধ হয়ে যায় তাহলে তো আমি সমস্যায় পড়ে যাব। না না, এরকম করা চলবে না। আমাকে বাড়ির সবাই বারণ করেছিল, কিন্তু আমিই তো কারোর কথা শুনিনি। এভাবেই রাধা মন খারাপ করে কান্নাকাটি করে। সন্ধ্যাবেলা সে খুব অল্প তেল দিয়ে রান্না বান্না করে। এই খাবার তুমি রান্না করেছো নাকি? এত কম তেল মশলা দিয়ে তুমি রান্না করতে পারো? সত্যি তো বৌদি, আজ তুমি রান্না করেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মা দেখো, বৌদি অল্প তেল দিয়ে এই তরকারিটা রান্না করেছে। কতদিন পর যে আমি মন ভরে খাবো তার ঠিক নেই। বৌমা, এতদিন পর তুমি খুব ভালো কাজ করেছো। সত্যি আমিও খুব খুশি। আজকে আমিও পেট ভরে খাবো। শিউলি, যা তোর বাবাকে ডেকে নিয়ে আয়, বল বৌদি কম তেল দিয়ে রান্না করেছে, একটুখানি যেন খেয়ে যায়। এরপর সবাই খাওয়া দাওয়া করে এবং সবাই রাধার খুব সুনাম করে। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যে যার ঘরে চলে যায়। বাসন্তী দেবী সেখানে বসে তার শেষ খাবারটুকু খাচ্ছিলেন। তখন তিনি রাধার মুখ দেখে বলেন,
কি হলো বৌমা, তোমার মন খারাপ নাকি? কিছু সমস্যা থাকলে আমাকে বলতে পারো। এরপর রাধা তার বাপের বাড়ি যাওয়ার কথা বলে, যা শুনে বাসন্তী দেবী বলেন, দেখো বৌমা, এই কথাটা ঠিক যে সংসার সুখী হয় রমণীর গুণে, সেই জন্যই তো তোমাকে অনেক সামলে খরচ করতে হবে। তবে আজকে তুমি যে রান্নাটা করেছো, সারা মাস যদি এরকম ভাবে রান্না করতে, তাহলে কিন্তু আজকে তোমাকে এভাবে মন খারাপ করে বসে থাকতে হতো না। আচ্ছা ঠিক আছে, তোমায় আর উদাস হতে হবে না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি বাপের বাড়ি গিয়ে কদিন ঘুরে এসো, আর ভাইপোটাকে না একটা ভালো কিছু উপহার দিও। এভাবেই বাসন্তী দেবী তার আলমারি থেকে কিছু টাকা বার করে বৌমার হাতে দেন। রাধা সেটাকে নিয়ে খুব খুশি হয়ে যায়। এভাবেই রাধার সমস্যার সমাধান হয় এবং শ্বশুর বাড়িতে ফেরার পর সে কম তেল মশলা দিয়ে খাবার রান্না করা শুরু করে, যার ফলে সবাই খুব খুশি হয়ে যায় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অবন্তিকা দেবী তার 5 ছেলে কুমার, চঞ্চল, দীনেশ, অমর ও বিকাশের সঙ্গে সোমনগরের একটি ছোট গ্রামে বাস করত। অবন্তিকা দেবীর 5 ছেলেই বিয়ে করতে চাইতো না, আর এদিকে অবন্তিকা দেবীর স্বপ্ন ছিল তার 5 ছেলের একই সঙ্গে বিয়ে দিয়ে তার 5 বৌমাকে ঘরে নিয়ে আসবে। এমনই একদিন দুপুরে যখন তারা সকলে মিলে খাবার খাচ্ছিল, তখন অবন্তিকা দেবী বলে, এই যে তোরা শুনছিস, আমি ভাবছি এই সামনের মাসেই তোদের 5 ভাইয়ের একসঙ্গে মেয়ে দেখতে যাব। কি 5 জনের একই সঙ্গে বিয়ে? এখানে কি বিগ বিলিয়ন ডেতে করে বউয়ের সেল চলছে নাকি যে 5 জনের একই সঙ্গে বিয়ে দেবে? এই তুই চুপ কর, এরকম হাসিস না তো। আর কতদিনই বা এভাবে চালাবি বল? এখন তো আমার বয়স বাড়ছে, এবার বৌমারা এসে সংসারের হাল ধরলে আমি তো একটু শান্তি পাবো বল। হ্যাঁ মা, আমরা সবই বুঝি, কিন্তু এত তাড়াতাড়ি তুমি 5টা মেয়ে কোথা থেকে পাবে? একটা নয়, দুটো নয়, তাও আবার 5টা মেয়ে। বিয়ে দিতে হলে তুমি এক এক করেও তো দিতে পারো, তাই না? ওসব নিয়ে তোদের ভাবতে হবে না, তোরা রাজি আছিস এটাই যথেষ্ট। আসলে আমি আগে থেকেই সবকিছু ব্যবস্থা করে ফেলেছি। এখন তোরা শুধু একটা বড় মণ্ডপ তৈরি কর, যেখানে একসঙ্গে 5টা বিয়ে হতে পারে। হ্যাঁ। সেদিন অবন্তিকা দেবী এক প্রকার তার ছেলেদেরকে বোকা বানিয়ে দিয়েছিল। আসলে অবন্তিকা দেবী একই শহরের 5টি মেয়ে সুনিধি, চাঁদনি, শর্মিলা, দীপিকা ও রিমাকে বৌমা হিসাবে ঠিক করে রেখেছিল। তবে তার মধ্যে ছোট বৌমা রিমা শহরের সবথেকে ধনী বাড়ির মেয়ে ছিল। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায় এবং বিয়ের দিন চলে আসায় অবন্তিকা দেবী তার 5 ছেলের বিয়ে দিয়ে বাড়িতে 5 বৌমাকে নিয়ে আসে এবং বাড়িতে এসে তার 5 বৌমাকে বলে, তোমরা শুনছো, আজ থেকে সংসারের সব দায়িত্ব তোমাদের উপরে দিলাম। বাড়ির সমস্ত কাজ তোমরা মিলেমিশে করবে। আর হ্যাঁ, আজ তোমরা সকলেই একটু রেস্ট নিয়ে নাও। আমাদের বাড়ির প্রথা অনুযায়ী কাল তোমাদের রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে মা, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা কাল সকাল সকাল উঠে রান্না করে নেব। এই বলে তার 5 বৌমা সেদিন ঘুমাতে চলে যায়। পরের দিন, কি ব্যাপার, বেলা 8টা বেজে গেল, বৌমারা কি এখনো ঘুম থেকে ওঠেনি? কাল যে বলে দিলাম আজ সকলকে রান্না করে খাওয়াতে হবে, যাই গিয়ে একবার দেখি। এই বলে অবন্তিকা দেবী নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মেকআপ বক্স পড়ে রয়েছে এবং তার 5 বউ যে যার মেকআপ করতে ব্যস্ত ছিল। ওহো, আজ আমার স্মোকি আইসটা তো খুব সুন্দর হয়েছে, শুধু লিপস্টিকটা লাগাবো ব্যাস, তাহলে আমি রান্না করার জন্য পুরো রেডি হয়ে যাব। আরে বাহ, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে, আর তুমি তো খুব সুন্দর মেকআপ করতে পারো দেখছি। হ্যাঁ বড়দি, আমি এমনিতেই ভালো মেকআপ করতে পারি, আর তুমি তো জানো আমার বাবা কত বড় লোক, তার উপরে আমি একজন মেকআপ আর্টিস্ট, সুন্দর তো লাগতেই হবে। অবন্তিকা দেবী দূর থেকে দাঁড়িয়ে তাদের সমস্ত কিছু দেখছিল। এরপর অবন্তিকা দেবী বলি তোমাদের পার্লারের কাজ আর কতক্ষণ চলবে? আজ কি তোমাদের রান্না বান্না হবে না, নাকি আজ পার্লারের এই মেকআপ রান্না করে সকলকে খাওয়াবে? আসলে মা, আমার না সুন্দর করে মেকআপ করা না হলে কোনো কাজও সুন্দর হয় না, আর এটা আমার নিয়মিত অভ্যাস। ঘুম থেকে উঠেই আগে মেকআপ করা, না হলে নিজের মুখটা আয়নাতে দেখতে ঠিক ভালো লাগে না। বাবারে বাবা, সময়ের সঙ্গে সঙ্গে আর কত কিনাই দেখতে হবে, আজ মনে হয় আর রান্না খাওয়াই হবে না।
মা, আপনাকে অত চিন্তা করতে হবে না, আমরা তো 5 জন আছি, সকলে মিলে ঠিক সময় মতোই রান্না করে নেব। বৌমাদের মুখে এরকম কথা শুনে অবন্তিকা দেবী নিজের ঘরে যায়। এরপর তারা 5 বউ মেকআপ শেষে রান্না করার জন্য রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর, ওহ বাবা, এই গরমের ঘামে সব মেকআপ ধুয়ে গেল। হ্যাঁ রে ছোট, তুই কি মেকআপ করেছিস যে তোর মেকআপ কিছুই হচ্ছে না? এটা আমার ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ। গরমে যতই ঘাম হোক না কেন আমার মেকআপ অলওয়েজ পারফেক্ট থাকবে। কি ওয়াটারপ্রুফ মেকআপ? তাহলে আমি কালই বাজারে গিয়ে একটা এরকম ওয়াটারপ্রুফ মেকআপ কিনে আনবো, আর তাহলে আমারও মেকআপও একেবারে পারফেক্ট থাকবে। এভাবেই তাদের কথোপকথনের মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যেই তাদের রান্না কমপ্লিট হয়ে যায় এবং সব রান্না খাবারগুলো টেবিলে সাজিয়ে অবন্তিকা দেবীকে ডেকে আনে। আরে বাহ, তোমরা তো দেখছি সময় মতো সব রান্না করে নিয়েছো। যাই হোক, দেখি তোমরা কেমন সব রান্না করেছো। এরপর অবন্তিকা দেবী তার 5 বৌমার রান্না খেয়ে প্রশংসা করতে থাকে। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন বড় বউ বাজারে যায় এবং একটা কসমেটিক দোকানে গিয়ে বলে, এই যে দাদা, আমাকে একটা ভালো ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ দেবেন তো, যেন সারাদিন চলে। আর হ্যাঁ, বেশি দাম না হয়, ওই ধরুন 200 টাকার মধ্যে। কি 200 টাকায় ওয়াটারপ্রুফ মেকআপ নেবে? জলের দামে ফলের রস খুঁজছে? দাঁড়া, একে আমি বোঝাচ্ছি। একে বরং একটু কম দামি মেকআপ দিয়ে দিই। এই নিন ম্যাডাম, এটা নিয়ে যান। এটা জল তো দূরের কথা, বন্যা হলেও ধুইবে না। হ্যাঁ দাদা, দিন তাহলে, আমি তো এরকমই মেকআপ খুঁজছিলাম। এই বলে বড় বউ মেকআপ নিয়ে দোকান থেকে বাড়ি ফিরে আসে এবং সেদিন ওই মেকআপ লাগিয়েই সারাদিন বেড়াতে থাকে। এমনকি ছোট বউয়ের মতো সে মেকআপ লাগিয়ে রান্না করতে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার ঘাম হওয়ায় মেকআপ আবারও ধুয়ে যায়। তখন, এ বাবা, এ তো দেখছি আমার মেকআপ সে একইভাবে জল পেয়ে ধুয়ে যাচ্ছে, কিন্তু দোকানদার যে বলল এটা নাকি ওয়াটারপ্রুফ, আমার 200 টাকা তাহলে জলে পড়ে গেল। দাঁড়া, আজই দোকানদারের কাছে যাচ্ছি। কি বলছো? 200 টাকায় ওয়াটারপ্রুফ মেকআপ? তা আবার হয় নাকি? ওয়াটারপ্রুফ মেকআপ কিনতে গেলে কম করে 1000 টাকা লাগবে। কি 1000 টাকা? ওরে বাবা, শুনেই তো আমার কেমন হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, প্রয়োজন হলে তোমার দাদাকে বলেও আমি ওয়াটারপ্রুফ মেকআপ কিনবো। এই বলে বড় বউ সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন অবন্তিকা দেবী বলে, আজ বিকালে কয়েকজন প্রতিবেশী তোমাদেরকে দেখতে আসবে। তোমরা তো মেকআপ সবসময় করে থাকো, তাই বলছি একটু চা জলের ব্যবস্থা করো। তার মানে আজকে খুব ভালো করে মেকআপ করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এরপর বিকালে কয়েকজন প্রতিবেশী তাদের 5 বউকে দেখতে আসে। তখন 5 বউ বিভিন্ন রকমের স্ন্যাক্সের সাথে চা নিয়ে হাজির হয়। আরে অবন্তিকা, তোর বৌমাদের তো দেখতে খুবই সুন্দর, বিশেষ করে ছোট বৌমাকে দেখে মনে হচ্ছে কোনো ফ্যাশন শো থেকে নিয়ে এসেছিস। তা যা বলেছিস, ঈশ্বরের কৃপায় 5টা বৌমা পেয়েছি বটে। ঘুম থেকে উঠেই আগে মেকআপ করে, তারপর বাড়ির কাজ। তা আমাদের পাড়ার ফ্যাশন শোতে তো নাম দিতে পারে। 50,000 টাকা প্রাইজ। 5 জনের মধ্যে ঠিক যে হোক না যে হোক তো জিতবেই। কথাটা শোনা মাত্রই অবন্তিকা দেবীর 5 বৌমা আনন্দিত হয়ে ওঠে। ফ্যাশন শো, তাও আবার 50,000 টাকা প্রাইজ। কালই গিয়ে আমি নিজের নামটা লিখিয়ে আসবো, জিতবো তো আমি। এরা আমার সঙ্গে মেকআপ করাতে পাল্লা দেবে? ইম্পসিবল। আমি প্রথম থেকে ব্রাইডাল মেকআপ জানি, তাই আমার মেকআপের সামনে কেউ টিকতেই পারবে না। এভাবে যে যার মনোভাব নিয়ে তারা সেদিন সকলে মিলেই ফ্যাশন শোতে নাম লেখায়। কিছুদিন পর ফ্যাশন শো শুরু হয়ে যায়। আমি থাকতে ছোটকে কোনোভাবেই জিততে দেব না। আমি এক কাজ করি, ওর মেকআপের জিনিসগুলোতে এই লিকুইডটা একটু মিশিয়ে দিই, আর ও মেকআপ করলেই ওর মুখে পিম্পলস বেরিয়ে যাবে। ব্যাস, তখনই আমি জিতে যাব। এরপর বড় বউ তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে। কিছুক্ষণ পর শো শুরু হওয়ার আগে 5 বউ যে যার মেকআপ করতে ব্যস্ত হয়ে যায় এবং মেকআপ শেষে 5 বউ দর্শকদের সামনে এসে উপস্থিত হয়। কি ব্যাপার, আমার মুখটা এরকম কোটাচ্ছে কেন? আমার মুখে আবার কি হলো? কেন, তুমি তোমার মেকআপে কি মিশিয়েছিলে মনে নেই? আসলে যেই মেকআপটা আমার জন্য ছিল, আমি সুযোগ বুঝে তোমার সঙ্গে পাল্টে নিয়েছি, এই আর কি।
সবই ঠিক চলছিল, শুধু তোমার পরিকল্পনাটা আমার চোখে পড়ে গেল, সরি। এরপর বড় বউ তার ভুল বুঝতে পারে এবং তার থেকে ক্ষমা চায়। সেদিন ফ্যাশন শোতে ছোট বউ উইনার হয় এবং 50,000 টাকা জিতে যায়।